ভোলায় কলেজ ছাত্র খুন, প্রতিবাদে সহপাঠীদের বিক্ষোভ, বিভিন্ন জায়গায় থামছে না গোষ্ঠীগত দ্বন্দ্বে হামলা ও সংঘর্ষ। মানিকগঞ্জে পদ্মা নদীতে থামছে না চাঁদাবাজি, বালুবাহী বাল্কের জাহাজ থামিয়ে টাকা আদায়, ভোগান্তিতে নৌযান মালিকরা। যে সময় যেটা চাই বলবো ওটা দিতেই হবে। যদি টাকা না দেওয়া হয় তখন কইতেছে মারধর করে, সুগানি স্টাফ এদেরকে অনেক মারে। অভিন্ন প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু, শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ না নেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর। প্রাথমিকে 32,000 প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই। পাবনার বেড়ায় যমুনার তীব্র ভাঙন, বিলীন হচ্ছে ঘর বাড়ি সহ নানা স্থাপনা, হুমকির মুখে বিদ্যুৎ উপকেন্দ্র। কুষ্টিয়া, বাগেরহাট ও ঝিনাইদহের 3 হাসপাতালে বেহাল স্বাস্থ্যসেবা, অকেজো মেশিন, চিকিৎসা সহ নানা সংকট, ভোগান্তিতে রোগীরা। আমন্ত্রণ স্টার বাংলায়, পুরো খবরে আপনাদের সঙ্গে আছি আমি আব্দুর রৌফ। এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার জানাবো পুরো খবর। ভোলার লালমোহনে নয়ন নামে এক কলেজ ছাত্রকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হচ্ছে, প্রতিবাদে বিক্ষোভ করেছে সহপাঠীরা। দুপুরে পৌরসভার স্বনির্ভর রোড এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে। প্রতিবাদে নয়নের সহপাঠীরা বিক্ষোভে নামেন। তারা লালমোহন থানার সামনে সড়ক অবরোধ করে হত্যার বিচার দাবি জানান। নিহত নয়ন লালমোহন আজহার উদ্দিন ডিগ্রি কলেজের 11 শ্রেণীর শিক্ষার্থী। এই ঘটনায় আহত দুজনকে বরিশাল মেডিকেলে ভর্তি করা হয়েছে। হত্যায় জড়িত সন্দেহে আব্দুল্লাহ আল মানিক নামে একজনকে হেফাজতে নিয়েছে পুলিশ, চলছে তদন্ত। প্রেম ঘটিত বিরোধে এই হত্যাকাণ্ড বলে ধারণা পুলিশের। মারেনি অন্তত হুন্ডা ছিল একটা হুন্ডার পে বয়েছে ভয় ওই আশরাফ আছে না, আশরাফ হ্যাঁ সোবার দিছে, সোবার দেওয়ার লগে লগে ওই সুদিতে সবার প্রধান শুরু করছে নন বেরিকান দিয়ে মারছে। ইতোমধ্যে পুলিশের হেফাজতে একজন আটক আছে, এই ঘটনার সাথে সম্পৃক্ত একজন আটক আছে। প্রশাসনিক ব্যবস্থা যেটা নেওয়ার দরকার, সার্কেল স্যার আসছেন, উনি ওনার দায়িত্ব থেকে উনি ব্যবস্থা নেবেন, ঠিক আছে। দর্শক, এ বিষয়ে জানাতে ভোলা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আদিল হোসেন তপু। আমরা তপুর সাথে এখন যুক্ত হব। তপু, যেমনটি আসলে বলছিলাম যে অভিযুক্তকে কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে, আপনার কাছে জানতে চাই যে ঠিক কি কারণে তাকে হত্যা করা হচ্ছে এবং স্বজনরা কি বলছে, আইনি তৎপরতা কেমন দেখছেন? নয়ন আজ দুপুর 1:30টার দিকে মূলত লালমোহনের 5 নম্বর ওয়ার্ডে এই নয়ন কলেজ শিক্ষার্থী তিনি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। যারা আসলে এই ঘটনাটি ঘটিয়েছে তারাও কিন্তু কিশোর, বলা যায় যে এক কিশোর আর এক কিশোরকে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে ছুরিয়াঘাত ধারা। তবে এইখানে দুইটি বিষয় আসলে মূলত আসছে, একটি হচ্ছে প্রেম ঘটিত বিষয়, অন্যটি হচ্ছে কিশোর গ্যাং। আসলে এটি নিয়ে পুলিশ তারা তদন্ত করে দেখছেন আসলে কি কারণে এই নয়নকে হত্যা করা হয়েছে। নয়ন কিন্তু লালমোহন আজহার উদ্দিন কলেজের 11 শ্রেণীর শিক্ষার্থী, বাবা মার একমাত্র আদরের সন্তান নয়ন। তিনি তার বাবা মার সাথে লালমোহনে থাকতেন এবং সেখানেই পড়াশোনা করতেন আজহার উদ্দিন কলেজ, এবং সেই পড়াশোনা থাকা অবস্থায় এই ধরনের ঘটনা ঘটায় পরিবারে একরকম শোক নেমে এসেছে। এই মুহূর্তে তার লাশটি ভোলা সদর হাসপাতালের মর্গে নিয়ে আসা হয়েছে এবং সেখানে তার ময়নাতদন্ত শেষে পরবর্তীতে পারিবারিক গোরস্থানে নিয়ে দাফন করা হবে এবং আসলে তার কি ধরনের আঘাত আছে সেই চিহ্নগুলো এখানে মূলত দেখা হবে। আমরা একটু নয়নের যারা বন্ধু রয়েছেন তাদের সাথে কথা বলতে চাই। ব্যক্তি জীবনে নয়ন কেমন ছিলেন এবং তোমরা এই হত্যাকাণ্ডের কি ধরনের বিচার দাবি করো? ব্যক্তি জীবনে সে অনেক ভালোই ছিল, আমাদের সাথে ভালো ব্যবহার করছে সবার সাথে, ওর সাথে খেলাধুলো হয়েছে আমাদের অনেক। সে ব্যক্তি জীবনে অনেক ভালো ছিল, কিন্তু তার এই ঘটনায় আমরা মানতে পারছি না কেউ। তার যে সুষ্ঠু বিচার হয় সেই দাবি আশা করছি আমরা সবাই। জি, আমরা শুনছিলাম তার বন্ধুদের কাছ থেকে তারা এটি সুষ্ঠু বিচার দাবি করছে। পুলিশ ইতিমধ্যে একজনকে আটক করেছে এবং এই ঘটনায় আরও 2 জন আহত হয়েছেন, তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ পাঠানো হয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। এই ঘটনার মধ্যে দিয়ে একটি আতঙ্ক বিরাজ করছে এবং আতঙ্কের জনপদে রূপ নিয়েছে লালমোহন, এবং এই ঘটনার সঙ্গে সঙ্গে লালমোহনে তার শিক্ষার্থীরা রাস্তা নেমে এসে সড়ক অবরোধ করে তারা কিন্তু নয়ন হত্যার বিচার দাবি করেছেন এবং এই পরবর্তীতে পুলিশ এসে তাদেরকে আশ্বস্ত করেছেন যে
এই ঘটনার সুষ্ঠু বিচার হবেন এবং যারা এর সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে আইনের যেই ধারা অনুযায়ী তাদেরকে বিচারের আওতায় আনা হবে বলে আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছেন। বর্তমানে ভোলা চরপেশনের সড়ক যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো ভোলা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। রৌফ। তবু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ভোলা থেকে যুক্ত ছিলেন সহকর্মী আদিল হোসেন তপু, জানাচ্ছিলেন আমাদের যে শিক্ষার্থী নয়ন হত্যার বিস্তারিত সম্পর্কে। গোষ্ঠীগত দ্বন্দ্বে সংঘাত থামছে না ফরিদপুরে। সবশেষ গত মঙ্গলবার রাতে দুপক্ষের দ্বন্দ্বে প্রাণ গেছে এক যুবকের। এই ঘটনার পর থেকে চলছে টানা বিক্ষোভ ও সড়ক অবরোধ। ভোলায় 3 দিন ধরে চলা সংঘর্ষ থামলেও কমেনি উত্তেজনা। সন্তান হারিয়ে পাগল প্রায় বাবা মিলন শেখ, কিছুতেই থামছে না আহাজারি। ফরিদপুরের ভাঙ্গায় পূর্ববিরোধের জেরে মঙ্গলবার দুপক্ষের সংঘর্ষ হয়। সে সময় প্রাণ হারায় সুমন। হত্যার বিচার দাবিতে টানা 2 দিন সড়ক অবরোধ, থানা ঘেরাও আর বিক্ষোভ করেছেন স্বজনরা। সেই ফ্লাইওভারের কাছে তাকে আটকে অনেক মারধর, তাকে অনেক নির্যাতন করছে। তো সেই সুবাদে আমরা এক পর্যায়ে 2 গ্রামের মধ্যে সংঘাতে জড়াই। আমার পাশেই ডাল নিয়ে দাঁড়ানো, আর আমি হলো ব্রিজের এই কার্নিশের ওই সাইডে। ওই টাইমে একটা গুলি এসে ওর এদিক দিয়ে ঢুকে ওই পিছন দিয়ে বের হয়ে গেছে। ডাইরেক্ট চার্জার লাইট ধরে গুলি করছে। হত্যা মামলায় এখন পর্যন্ত 17 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এখনও অনেকে রয়েছেন ধরাছোঁয়ার বাইরে। পুলিশ বলছে সব আসামিকে গ্রেফতারে চেষ্টা চলছে। আমরা দৃঢ় প্রতিজ্ঞ, যারা এই ঘটনা করেছেন আমরা তার সুষ্ঠু বিচার এবং আসামি যত বড়ই হোক তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় মঙ্গলবার পর্যন্ত টানা 3 দিনের সংঘাতের পর এখন শান্ত এলাকা, তবে জোরদার করা হয়েছে নিরাপত্তা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। নারায়ণগঞ্জে নিখোঁজের একদিন পর তোষকে মরানো অবস্থায় এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার হয়েছে। সকালে শহরের জামতলা থেকে উদ্ধার হয় মোতালেব হোসেনের মরদেহ। স্বজনরা জানায় গতকাল সকাল থেকে সন্ধান মিলছিল না মোতালেবের। এই ঘটনায় থানায় জিডি করেন তারা। আজ সকালে মরদেহের সন্ধান মেলে পরে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। হত্যার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে মাঠে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনী। নড়াইলে চোর সন্দেহে গাছে বেঁধে নির্যাতনের শিকার এক যুবক মারা গেছে। সকালে খুলনা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আনোয়ার হোসেন। স্বজনরা জানান গত 24 জুন সকালে বাড়ি থেকে বের হওয়ার পর আর সন্ধান মিলছিল না আনোয়ারের। পরে তারা জানতে পারেন চোর সন্দেহে গাছে বেঁধে মারধর করেছে গোবরা গোয়ালবাড়ি এলাকার কিছু লোকজন। ভর্তি করা হয় হাসপাতালে। চিকিৎসাধীন থাকার 8 দিন পর মারা যান তিনি। এদিকে ভোলায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফ এম রেজা এ রায় দেন। মামলার বিবরণে জানা যায় 2019 সালে 30 জুন রাতে পারিবারিক কলহের জেরে স্ত্রী আফজুন বেগমকে শ্বাসরোধে হত্যা করে স্বামী মোক্তার হোসেন। পরদিন বোরহান উদ্দিন থানায় হত্যা মামলা করে নিহতের বাবা। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এরপর দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ আসামি মোক্তার হোসেনকে মৃত্যুদণ্ড দিলেন আদালত। বরিশালে শিশু ধর্ষণ মামলায় একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। দুপুরে মামলার একমাত্র আসামির উপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন বিচারক আশরাফ উদ্দিন। মামলার বিবরণে জানা যায় 2023 সালের 3 মার্চ নবম শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থীকে ধর্ষণ করে আসামি আলমগীর পরে ভুক্তভোগীর বাবা উজিরপুর থানায় মামলা দায়ের করেন। ভুক্তভোগীর গর্ভে জন্ম নেওয়া শিশুর বয়স 3 বছর। আদালত আসামিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি 1 লাখ টাকা অর্থদণ্ডও দিয়েছেন। একই সাথে ভিকটিম ও তার বাচ্চার ভরণ পোষণের দায়িত্ব দেয়া হয় জেলা প্রশাসনকে। শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল ও জেলা জজ জনাব আশরাফুল আলম সাহেব স্যার আজকের রায় দেন। কিছুক্ষণ আগেই এই আসামিকে তার দোষী প্রমাণিত হয়, রাষ্ট্রপক্ষ সাক্ষ্য প্রমাণিত করতে পারায় তাকে আজকের দণ্ডাদেশ দিয়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত আদেশ দেয় এবং 1 লক্ষ টাকা জরিমানা করে। মানিকগঞ্জে পদ্মা নদীতে থামছেই না চাঁদাবাজি। অভিযোগ উঠেছে রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে মাছ নদীতেই বালু বোঝায় বালখেট ও জাহাজ থামিয়ে আদায় করা হচ্ছে টাকা। এতে বাড়ছে পরিবহন ব্যয়। ভোগান্তিতে পড়েছেন নৌযান মালিক ও শ্রমিকরা।
মাঝ পদ্মায় চলছে ট্রলার, আর সেই ট্রলার ঘিরেই চাঁদা আদায়ের অভিযোগ। নদীপথে চলাচল করা বালু বোঝাই বাল্কহেড ও জাহাজের জন্য এটি যেন নিত্যদিনকার ঘটনা। বিভিন্ন এলাকা থেকে বালু নিয়ে ঢাকা, নারায়ণগঞ্জ, চাঁদপুর সহ বিভিন্ন গন্তব্যে যাওয়ার পথে নদীর বিভিন্ন পয়েন্টে থামতে বাধ্য হয় নৌযানগুলো। অভিযোগ রয়েছে সংঘবদ্ধ একটি চক্র মাঝ নদীতেই জাহাজ ও বাল্কহেড থেকে জোর করে আদায় করছে চাঁদা। আরিচে, পাটুরিয়া এইদিকে নামার দিকে পুলিশের 3000, 5000 নো পুলিশ 200, 300, 500 বিভিন্ন ডলার নিয়ে এসে চাঁদা তোলে। যদি টাকা না দেওয়া হয় তখন কইতেছে মারধর করে, সোগানি স্টাফ এদেরকে অনেক মারে। অনুসন্ধান বলছে মানিকগঞ্জের শিবালয়ের আরিচা, পাটুরিয়া, মালুচি, হরিরামপুরের কাঞ্চনপুর, হরিণা, সেলিমপুর, লেছরাগঞ্জ এবং ফরিদপুর সদরের নর্থ চ্যানেল ইউনিয়ন এলাকায় সবচেয়ে বেশি সক্রিয় এসব চাঁদাবাজ। স্থানীয়দের দাবি, রাজনৈতিক ছত্রছায়ায় দীর্ঘদিন ধরেই চলছে এই অপতৎপরতা। একটা ট্রলার আসে 27 জন লোক থাকে, আইসে মনে করেন চাঁদা মাদা তুলে। চাঁদাবাজ গত কোনো কথাই নেই, এরা যেই সময় যেটা চায় বলবো ওটা দিতে হইব। নৌ পুলিশের দাবি, নির্ধারিত নৌ চ্যানেলে ইজারাদাররা সরকারের নিয়ম অনুযায়ী ফি আদায় করছে। চাঁদাবাজি ঠেকাতে নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে বলেও দাবি তাদের। একটা তো হয়েছে ওই যে তারা নিচ থেকে তুলে, ওই যে চ্যানেল যে ডাক নিছে ওরা তো টাকা তুলে নিচ থেকে, বাকি কারা তুলছে আমি তো বলতে পারবো না। চ্যানেলের লোকজন ওই যে মার্কার হিসেবে কাজ করে, যে মার্কার বসায়, তাদেরকে এর আগে আমরা ধরছিলাম একবার, এরকম একটা ঘটনা ছিল। তো তারপর তো বেশ কিছুদিন আর ওই মার্কারের লোকজন ওইগুলো আর দেখা যায়নি। এখন ইদানিং এ আমার নলেজে এখন আর কিছু নাই। নদীপথে চাঁদাবাজি বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। অভিন্ন প্রশ্নপত্রে সারা দেশে অনুষ্ঠিত হলো প্রথম দিনের এইচএসসি পরীক্ষা। শান্তিপূর্ণ পরিবেশে অংশ নিয়ে স্বস্তির সুর শিক্ষার্থীদের কণ্ঠে। উচ্চশিক্ষার পথে গুরুত্বপূর্ণ এই যাত্রায় উচ্ছ্বসিত অভিভাবকরাও। আর সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতির কথা জানান বোর্ড কর্মকর্তারা। দীর্ঘ প্রস্তুতি, অনুশীলন আর অপেক্ষার পর শুরু হলো বহুল প্রতীক্ষিত এইচএসসি পরীক্ষা। সকাল 10টা থেকে পরীক্ষা হলেও দেশের বিভিন্ন কেন্দ্রে আগে থেকেই শিক্ষার্থীদের সরব উপস্থিতি। 11 বছর পর আবারও অভিন্ন প্রশ্নপত্রে সারা দেশে অনুষ্ঠিত হচ্ছে 2026 সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। 9টি সাধারণ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে 12,70,583 জন শিক্ষার্থী বসেছেন পরীক্ষার টেবিলে। সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে সবচেয়ে বেশি শিক্ষার্থী ঢাকায় 3,393 জন, সবচেয়ে কম বরিশাল বোর্ডে 58,664 জন। প্রথম দিনে অনুষ্ঠিত হয়েছে বাংলা বিষয়ের পরীক্ষা। নকলমুক্ত ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সন্তুষ্ট শিক্ষার্থীরা। তাদের প্রত্যাশা, এমন পরিবেশ পুরো পরীক্ষা জুড়েই বজায় থাকুক। মোটামুটি হার্ডই ছিল, আর হ্যাঁ হয়েছে, ভালোই হয়েছে এক্সাম। এমসিকিউ একটু হার্ড হয়েছে, কিন্তু এসিকিউ খুব সহজ হয়েছে। মোটামুটি স্ট্যান্ডার্ড ছিল, কিন্তু যতটুকু আশা ছিল ততটুকু আসলে পূরণ করতে পারিনি আর কি। দেখা যাক রেজাল্টের দিন কি হয়। সন্তানদের উচ্চশিক্ষার পথে নতুন অধ্যায়ে অভিভাবকরা দেখছেন স্বপ্ন পূরণের সম্ভাবনা। প্রত্যাশা, ভালো ফলাফলের। প্রশাসনের উপস্থিতি আছে, পরিবেশ খুবই সুশৃঙ্খল, নিরবিচ্ছিন্নভাবে পরীক্ষা দিচ্ছে। যেহেতু সুস্থ পরিবেশে পরীক্ষা দিচ্ছে, এর জন্য টেনশন নাই। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা সহ দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে থাকছে বডি অন ক্যামেরা। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতির কথা জানান বোর্ড কর্মকর্তারা। আমরা দেখছি সবকিছু ঠিকঠাক আছে। তাছাড়া এই সুষ্ঠু দেওয়ার জন্য প্রশাসন আমাদের একটা অপরিহার্য অংশ। এই প্রশাসনের সাথে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি। কোনো কেন্দ্র থেকে আমরা এখনো পর্যন্ত কোনো কমপ্লেন বা অসঙ্গতি পাইনি। এজন্য আমরা ধরে নিচ্ছি যে আমাদের পরীক্ষা সুষ্ঠুভাবেই শুরু হয়েছে। কোনো ধরনের জন্য কোনো নাশকতা কেউ না করতে পারে সে বিষয়ে আমরা সবাই সচেষ্ট আছি। আমরা নিজেরাও মাঠে আছি, আপনি দেখছেন। নকল প্রতিরোধ এবং আপনার প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে আমরা বিশেষ গোয়েন্দারা নজরদারি অব্যাহত রেখেছি। 11টি শিক্ষা বোর্ডের অধীনে 2 বছর আগে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশ করে একাদশ শ্রেণীতে নিবন্ধন করেছিলেন প্রায় 15 লাখ শিক্ষার্থী। এর মধ্যে এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় ফর্ম পূরণ করেছেন প্রায় 9.5 লাখ শিক্ষার্থী। সর্দার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ। প্রবেশপত্র না পেয়ে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি বগুড়ার শিবগঞ্জের মহসেন মাহি সাওয়ার ডিগ্রি কলেজের 10 শিক্ষার্থী। পরে কলেজ গেটে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। ভুক্তভোগীদের অভিযোগ, কলেজের কম্পিউটার অপারেটর সাব্বির হোসেন শাওনের কাছে ফর্ম পূরণের টাকা দিয়েছিলেন তারা, তবে নির্ধারিত সময় আসেনি প্রবেশপত্র।
এতে পরীক্ষা দিতে পারেনি তারা। সাব্বির হোসেনকে না পেয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে বিষয়টি জানানো হয়, তবে তাতেও সমাধান হয়নি। স্থানীয় নির্বাচনে শিক্ষকদের অংশ না নেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী। সকালে ইউনেস্কোর এক অনুষ্ঠানে তিনি বলেন, এরপরও কেউ নির্বাচনে অংশ নিতে চাইলে পেশা ছেড়ে দিতে পারেন। এ সময় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক ও যুগোপযোগী করতে প্রায় $99 বিলিয়ন সহায়তার ঘোষণা করে ইউনেস্কো। বাংলাদেশের শিক্ষা খাতে মিলল বড় পরিসরের আন্তর্জাতিক সহায়তা। ইউনেস্কোর অর্থায়নে প্রায় $99 মিলিয়ন মার্কিন ডলারের কর্মসূচি বাস্তবায়ন হতে যাচ্ছে দেশে। এর মধ্যে $48.85 মিলিয়ন ব্যয় হবে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা খাতে, আর বাকি $50 মিলিয়ন ব্যয় করা হবে ডিজিটাল শিক্ষা ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে। বৃহস্পতিবার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে এই অর্থায়নের ঘোষণা দেয় ইউনেস্কো। বক্তারা বলেন, এই কর্মসূচির মাধ্যমে শিক্ষকতা পেশাকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে। শিক্ষক নিয়োগ, প্রশিক্ষণ, পেশাগত উন্নয়ন, পদোন্নতি এবং সহায়তা ব্যবস্থায় আনা হবে প্রয়োজনীয় সংস্কার। এবং আমরা বিশ্বাস করি, যদি আমরা সবাই একযোগে কাজ করি, তাহলে ইনশাল্লাহ অবশ্যই আগামীর বাংলাদেশকে আমরা সেভাবে গড়ে তুলতে চাবো যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী সবসময় চেয়েছেন, যার মৌলিক ভিত্তি হবে শিক্ষা ব্যবস্থা প্রয়োজনীয় সংস্কার, একটা আধুনিক যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা, যেখানে আমাদের শিক্ষার্থীদেরকে আমরা দেশপ্রেমিক, সুনাগরিক, যোগ্য এবং দক্ষ হিসেবে গড়ে তুলতে পারবো, এবং যেখানে তাদেরকে ধাবিত করবে, তাদেরকে তৈরি করবে আগামীর সুশিক্ষিত এবং মেধাবী শিক্ষকেরা। শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, সরকারের শিক্ষা পরিকল্পনা সফলভাবে বাস্তবায়িত হলে দেশের অর্থনীতিও আরও শক্তিশালী হবে। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বৃহত্তর বাজেট অ্যালোকেশন এবার শিক্ষা খাতে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী পরিষ্কার করেছেন এটা আরো বৃদ্ধি পাবে। 2% জিডিপির হয়েছে, আগামী 4 বছরের মধ্যে এটা 5% জিডিপি যাবে। এবং মনে রাখবেন, মাননীয় প্রধানমন্ত্রীর পরিকল্পনা সবকিছু ঠিকভাবে ইনশাআল্লাহ যাবে, তাহলে আমাদের জিডিপিও অনেক বাড়বে। এ সময় স্থানীয় নির্বাচনে অংশ না নিতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান শিক্ষামন্ত্রী। স্থানীয় সরকার নির্বাচনে 4573টি চেয়ারম্যান পজিশন। এই নির্বাচনে আমি দেখেছি, আমার নিজস্ব অভিজ্ঞতা, অনেক শিক্ষক সেখানে জয়েন করেন। এতে ক্লাসরুমের এডুকেশনের খর্ব হয়। তাই আমি বলছিলাম, একটি রেগুলেশন হওয়া উচিত নির্বাচন কমিশনের, যে শিক্ষকরা লোকাল গভর্নমেন্ট নির্বাচনে না যাওয়াটাই ভালো। কনস্টিটিউশনাল প্রভিশনে এটা নেই, কারণ ইলেকশন সকলেই করতে পারবে, কিন্তু একটা রেগুলেশন নির্বাচন কমিশনতে হতে পারে। আগামী সেপ্টেম্বর থেকে শুরু হওয়া 4 বছরের কর্মসূচির আওতায় প্রাক প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরের প্রায় 6,77,000 শিক্ষক উপকৃত হবেন। সরকারের সঙ্গে সমন্বয় করে এই কর্মসূচি বাস্তবায়নে কাজ করবে ইউনিসেফ, ইউনেস্কো ও এডিবি। যে লেখাপড়া করতেই হবে। আল কাসির, স্টার নিউজ, ঢাকা। দেশের প্রায় 32,000 সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের বাধা কাটল। সর্বোচ্চ আদালতের রায় কাটল 13 বছরের আইনি জটিলতা। সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে এ রায় দেন 4 সদস্যের আপিল বিভাগ। এতে শিক্ষা ব্যবস্থায় দ্রুত শৃঙ্খলায় ফেরার আশা অ্যাটর্নি জেনারেলের। দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ আটকে ছিল 2013 সাল থেকে। এ অবস্থায় আইনি জটিলতা ও প্রশাসনিক অচলাবস্থা কাটাতে 32,500 শিক্ষকের পদোন্নতি সংক্রান্ত মামলার শুনানি করতে উদ্যোগী হয় বিএনপি সরকার। বৃহস্পতিবার সেই মামলারই রায় দিলেন আপিল বিভাগ, আর এতেই কাটল প্রাথমিকের প্রধান শিক্ষক নিয়োগে বাধা। এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আপিলকারী শিক্ষকেরা। আজকে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আজকে অনেকগুলো মামলা সম্মিলিতভাবে 73-23 রূপ নিয়েছিল। এই 73-23 আজকে রায় হয়েছে। এই রায় অনুযায়ী নবজাতীয়করণকৃত শিক্ষকরা তারা 1/1/2013 থেকেই তাদের জ্যেষ্ঠতা গেজেটে যা উল্লেখ আছে এটাই হবে। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার আশা, এই রায়ে শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ফিরবে শিগগিরই। নানা রকম জটিলতা, আমি মনে করি যে আজকের রায়ের পরে সে জটিলতা নিরসন হবে। সরকার প্রধান শিক্ষক নিয়োগ দিতে পারবেন এবং একটা শৃঙ্খলা ফিরে আসবে। শিক্ষা মন্ত্রণালয়ের আরো প্রায় 13,500 মামলা এখনো বিচারাধীন। এগুলোর শুনানিও দ্রুত শুরুর উদ্যোগের কথা জানিয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। শিক্ষকদের স্থান ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা। পদ্মা রেল সেতুর পিলারের পাশের মাটি সরানো নিয়ে গুজব ছড়ানো হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। মাটি সরানোর কাজ প্রকল্পেরই অংশ বলেও জানান মন্ত্রী। সকালে নারায়ণগঞ্জের ফতুল্লায় পদ্মা রেল সেতুর নিচের অস্থায়ী মাটির রাস্তা অপসারণ কার্যক্রম পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
ভায়াডাক্ট নির্মাণের মালামাল পরিবহনের জন্য জলাধার ভরাট করা হয়েছিল। এ তথ্য জানিয়ে মন্ত্রী বলেন, অস্থায়ী মাটি সরিয়ে নেওয়া হচ্ছে। ভায়াডাক্টের নিচের মাটি কাটার কোনো নেতিবাচক প্রভাব নেই। মাটি কাটা হয়েছে, প্রয়োজনীয় মাটি কাটা হয়েছে, কারণ আপনারা ইতিমধ্যে জেনেছেন যে 16.76 কিলোমিটার ঢাকা থেকে মাওয়া পর্যন্ত এই ভায়াডাক্ট ভারী ইকুইপমেন্ট এবং মালামাল আনার জন্য অস্থায়ীভাবে এই ধরনের ভায়াডাক্ট যেখানেই করা হয় না কেন পৃথিবীর, সেখানে কিছু অস্থায়ী ভরাট কনস্ট্রাকশন করা হয়। প্রকল্প শেষ হওয়ার পর সেটা আবার অ্যাজ ইট ইজ জায়গায় নিয়ে যাওয়া হয়। বর্ষার শুরুতেই ভয়াবহ নদী ভাঙন দেখা দিয়েছে পাবনার বেড়ার যমুনা তীরবর্তী এলাকায়। বিলীন হচ্ছে শত শত বিঘা ফসলি জমি ও বসতবাড়ি। হুমকির মুখে পড়েছে বিদ্যুৎ উপকেন্দ্র। দ্রুত টেকসই ব্যবস্থা না নিলে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা স্থানীয়দের। নদীগর্ভে বিলীন ফসলি জমি আর বসতবাড়ি। তীব্র ভাঙনের কবলে পাবনার বেড়া উপজেলার চর বক্তারপুর, চর কল্যাণপুর, নেওলাইপাড়া, চর নাগদা সহ বিভিন্ন এলাকা। স্থানীয়দের দাবি, অপরিকল্পিত ব্যবস্থাপনার কারণেই ভাঙন রোধ সম্ভব হচ্ছে না। এক বছরে 4বার ভাঙছি বাড়ি, বুঝছেন? 4বার ভাঙার পর তাবাদে এখন সরজমিনের পর ঘর হ্যাঙ্গা দিয়ে থুইছি। আমরা নদীতে ভাঙনিতে আমরা ফেরোয়ারি, আমাদের মতো দুঃখিনী নাই কে জায়গা। প্রতি বছর বাড়ি ভাঙে একদিকে চাইপে সব মানুষ আসতেছে না চরে, আর চরের ভিতরে মানুষের কোনো জায়গা মনে করেন বসবাসের জায়গা হচ্ছে না। ভাঙনে হুমকির মুখে বিদ্যুৎ উপকেন্দ্র। বৈদ্যুতিক সুবিধা বঞ্চিত হওয়ার আশঙ্কায় প্রায় 60,000 মানুষ। 3 ফেজ লাইনের মধ্যে 1 ফেজ পোল নদী গর্ভে চলে গেছে, 2 ফেজ দ্বারা আপাতত চালু রাখছি। যদিও চালানো যায় না এইভাবে, তারপরে ঝুঁকি নিয়ে খুব রিস্কের মধ্যে চালানো হচ্ছে আর কি। এই নদীতে যেভাবে ভাঙতেছে ভাই, বিদ্যুৎ তো থাকবে না, মানে আমরা হাজার হাজার লোক অসহায় হয়ে যাবো ভাই। ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে অস্থায়ী প্রতিরক্ষামূলক উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। অস্থায়ী প্রতিরক্ষামূলক কাজ করে সেই লাইনটা বা বিদ্যুৎ যে ট্রান্সফরমার যেটা আছে বা স্টেশন, সেটাকে আমরা প্রতিরক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। বর্ষাকালীন সময় তাদের যে নষ্ট হয়ে যাবে একটা জিনিস, সেটাকে রক্ষা করতেছি। এর পরবর্তীতে শুষ্ক মৌসুমে এটা আমরা পার্মানেন্ট ওয়ার্ক করার ক্ষেত্রে আমরা পদক্ষেপ নেব। ভাঙন রোধে নদী শাসন ও কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করে কর্মসংস্থানের সুযোগ করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব তুলু। দুপুরে লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ও খুনিয়াগাছ ইউনিয়নে ত্রাণ সামগ্রী বিতরণকালে এ কথা বলেন তিনি। এ সময় নির্বাচনী সহিংসতায় নিহতদের পরিবারকে গবাদি পশু প্রদান করেন মন্ত্রী। এর আগে সকালে তিনি মোগলহাট ইউনিয়নের ধরলা নদী ভাঙন কবলিত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। পরে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন তিনি। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কারিগরি আর্থিক সহায়তা যা প্রয়োজন চীন সরকার সেটা দিবে। এখন এটা কারিগরি কমিটি করে দেওয়া হয়েছে, তারা এটা সমীক্ষা করছে যে কিভাবে বাঁধ তৈরি হবে, কিভাবে নদী খনন হবে, কিভাবে ব্যারেজ দেওয়া হবে। এক্স-রে মেশিন বাক্সবন্দি। পুরনো মেশিনের পরীক্ষায় মিলে না সঠিক ফলাফল। সেবা কেন্দ্রের পাশেই জমে আছে ময়লার স্তূপ। কোথাও আবার উদ্বোধনের পর বন্ধ স্বাস্থ্যসেবা। খুলনা বিভাগের 3টি জেলা, কুষ্টিয়া, ঝিনাইদহ ও বাগেরহাটের কয়েকটি হাসপাতাল ও তাতে স্বাস্থ্যসেবার চিত্র এটি। হাসপাতাল আছে, আধুনিক যন্ত্রপাতিও আছে, কিন্তু নেই কাঙ্ক্ষিত সেবা। দক্ষিণ পশ্চিম অঞ্চলের 3টি জেলার স্বাস্থ্য প্রতিষ্ঠানের চিত্র যেন একই গল্পের ভিন্ন অধ্যায়। ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভৈরবা সাকর খাল এলাকায় নির্মিত 20 শয্যার হাসপাতাল উদ্বোধনের 2.5 বছর পরও বন্ধ। প্রশাসনিক অনুমোদনের অভাবে চিকিৎসা সেবা না পেয়ে সীমান্তবর্তী এলাকার মানুষকে ছুটতে হচ্ছে 60 থেকে 70 কিলোমিটার দূরে খুলনায়। আমাদের এই বাচ্চা কাচ্চা আছে, অসুস্থ হলে মনে করেন আমাদের সে অনেক দূর দূরান্তে যাওয়া লাগে। এটা যদি উদ্বোধন হইতো আমাদের আশেপাশের সকলের অনেক সুবিধা হইতো। আমরা 3বার লিখছি প্রশাসনিক অনুমোদনের জন্য। যদি প্রশাসনিক অনুমোদন আমরা করতে পাই তাহলে আমাদের সব কিছুই পাবো। আমরা লজিস্টিক পাবো, লোকবল পাবো, টাকা পয়সা পাবো, তারপরে এই যে রুগীদের খাবারের ব্যবস্থা হবে, ভর্তির ব্যবস্থা হবে, বেড পাবো। বিদ্যুৎ বিল আমাদের 12 লক্ষ টাকা
পেন্ডিং রয়েছে। বাগেরহাটের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভবনটি ঝুঁকিপূর্ণ, চিকিৎসক সংকট, বন্ধ ল্যাব ও অপারেশন সেবা। আধুনিক ডিজিটাল এক্স-রে মেশিন থাকলেও তা পড়ে আছে বাক্সবন্দি, ব্যবহার হচ্ছে পুরনো যন্ত্র, মিলছে না পরীক্ষার সঠিক ফলাফল। পোলেরে শুয়া ঝুঁকিপূর্ণ, যে কোনো সময় উপর দিয়ে ধস নামে রোগী বা ডাক্তারের সমস্যা হইতে পারে। রোগীদের আমরা যে ঝুঁকিতে কাজ করি, আসলে আমাদের রোগী বারান্দায় রেখে আমাদের রোগী বিছানা নাই, আমাদের কাজ করতে অনেক সমস্যা। এক্স-রে মেশিন পাওয়া গেছে, তার জন্য একটা সাবস্টেশন করতে হবে, বিদ্যুতের লাইনও বাড়াইতে হবে, যেটা এই মুহূর্তে করা সম্ভবপর না। আমরা বাধ্য হয়ে পরিত্যক্ত ভবন মানুষের চিকিৎসা দিচ্ছি। অন্যদিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে রোগী সেবার কক্ষের পাশেই জমে উঠেছে ময়লার স্তূপ। স্বাস্থ্যকেন্দ্রে দায়িত্বে থাকা কর্মকর্তার বিরুদ্ধে রয়েছে অবহেলার অভিযোগ। হাসপাতাল নিয়মিত খুব কমই খোলে, ট্রিটমেন্টও মানুষের সেরকম হয় না। খোলে ওই 11টায়, 11:30টায়, আর বড় ডাক্তার সপ্তাহে 3 দিন আসে। যেহেতু আমরা শুনলাম ঘটনাটা, আজকেই আমি শুনলাম এরকম ঘটনা ঘটেছে, আরও দু একজন আমাকে জানিয়েছে। আমি চিফের সাথে কথা বলবো, বলে আমি এই বিষয়ে তদন্ত গঠন করব। বর্তমান সরকার নতুন বাজেটে সর্বোচ্চ অগ্রাধিকারের তালিকায় আছে স্বাস্থ্য খাত। তবে স্থানীয় পর্যায়ে সেবা নিশ্চিত করার উপর গুরুত্ব দিয়েছেন সেবা বঞ্চিতরা। জান্নাতুন বিপা, স্টার নিউজ। ফরিদপুরে 2 বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত 15 জন আহত হয়েছে। বিকেলে খুলনা ফরিদপুর মহাসড়কের করিমপুর এলাকায় মাগুরাগামী আপন পরিবহন ও ঢাকাগামী রয়্যাল পরিবহন বাসের সংঘর্ষ হয়। আহতদের উদ্ধার করে স্থানীয়রা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে 7 জনকে। পুলিশ জানায় বাস দুটির বেপরোয়া গতির কারণেই সংঘর্ষ হয়। এদিকে রাজবাড়ীতে পিকআপ ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন একজন। দুপুরে সদর উপজেলার চাঁদপুর এলাকায় এই ঘটনা ঘটে। নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদীতে 3 দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। রয়েছে নানা আয়োজন। এ বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী বদরুল আমিন চৌধুরী। আমরা বদরুলের সাথে এখন যুক্ত হচ্ছি। বদরুল, যেমনটা আসলে বলছিলাম যে 3 দিনব্যাপী যে অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে, সেখানে কি আয়োজন করা হয়েছে এবং সেই সাথে জানতে চাই আজ যেহেতু উদ্বোধন করা হয়েছে, উদ্বোধনে কারা কারা যুক্ত ছিলেন? দ্রোহ, প্রেম, সাম্য আর মানবতার যে কবি কাজী নজরুল ইসলাম, আমাদের জাতীয় কবি, তার 127তম জন্মদিবস উপলক্ষে কিন্তু সারা দেশের মতো একযোগে সমস্ত আজকে সারা দেশে কিন্তু উদযাপিত হচ্ছে। বিশেষ করে আমার পেছনে লক্ষ্য করবেন যে এই উপলক্ষে কিন্তু আজকে একদম সাজ রব, অর্থাৎ আজকে উদ্বোধনী অনুষ্ঠান এখন উদ্বোধন হয়নি, কিছুক্ষণ পরে শুরু হবে। এর আগেই কিন্তু যারা এখানে অংশগ্রহণ করবেন, অর্থাৎ আজকে নরসিংদীর 4টি সাংস্কৃতিক এবং নৃত্য দল যেটি রয়েছে, তারা কিন্তু এখানে তাদের পারফরমেন্স করবে আজকে। যেহেতু এটি সংস্কৃতি মন্ত্রণালয় বিষয়ের উদ্যোগে হচ্ছে এবং সম্পূর্ণটাই কিন্তু জেলা প্রশাসন এবং স্থানীয় যেই শিল্পকলা একাডেমি, তাদের কিন্তু তত্ত্বাবধানে আজকের এই অনুষ্ঠান, এবং এরকম অনুষ্ঠান 3 দিন থাকবে বলে আমরা জানতে পেরেছি। আমরা একটু দেখাতে চাই, এখন দর্শক গ্যালারি কিন্তু আস্তে আস্তে পূর্ণ হতে শুরু করেছে, কেননা মাত্র কিছুক্ষণ পরেই সম্ভবত মাগরিবের আজানের পরে অনুষ্ঠানটা শুরু হবে। এবং এখন কিন্তু যারা দর্শনার্থী রয়েছেন এবং যারা এখানে যারা অংশগ্রহণ করছেন, তাদের যারা অভিভাবক রয়েছেন, তারা এখানে এসেছেন। আমরা এখন একটু জানার চেষ্টা করব একটু যে কিভাবে আজকে সাজিয়েছেন। এই যে আজকে এখানে উপস্থিত রয়েছেন শিল্পকলা একাডেমির কালচারাল কর্মকর্তা রোনার আলা, ওনার কাছ থেকে জানতে চাইব যে আপনারা এই যে দ্রোহের যে কবি, তার জন্মদিবস উপলক্ষে আপনারা কিভাবে 3 দিন উদযাপন করবেন? আমরা আসলে 3 দিনব্যাপী যে কর্মসূচি সরকার ঘোষণা করেছে, তারই ধারাবাহিকতায় আজকে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। তারই প্রেক্ষিতে আমরা আজকের অনুষ্ঠান সাজিয়েছি। আজকে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, এবং এই সাংস্কৃতিক অনুষ্ঠানে নরসিংদী জেলার বিভিন্ন সংগঠনের সাংস্কৃতিক কর্মীরা অংশগ্রহণ করছেন। আগামীকাল আমাদের প্রতিযোগিতা আছে, সাংস্কৃতিক প্রতিযোগিতা, এবং আগামী পরশুদিন হচ্ছে আবার সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী আছে। আজকেও আমাদের পুরস্কার বিতরণী ছিল। এভাবে আমরা আমাদের 3 দিনব্যাপী অনুষ্ঠানটি আমরা সম্পন্ন করব।
যেমনটি বলছিলেন আসলে বিদ্রোহী কবির যেই জন্মবার্ষিকী সেটিতে জেলা প্রশাসন এবং স্থানীয় যেই শিল্পকলা একাডেমি তারা কিন্তু ব্যাপকভাবে তারা এর উদ্যোগ নিয়েছেন এবং এই উদ্যোগের ফলেই কিন্তু যারা বর্তমান প্রজন্ম রয়েছে তাদের মধ্যে নজরুলের যেই প্রতিভা সেটি কিন্তু বিকশিত হয় বলে তারা মনে করছেন এই অনুষ্ঠানগুলোর মাধ্যমে। এই ছিল আমার কাছে এখান থেকে নজরুল জয়ন্তী উপলক্ষে সবশেষ পরিস্থিতি। রৌফ। বদরুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, নজরুল বর্ষ ঘিরে 3 দিনব্যাপী আয়োজনের বিস্তারিত সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী বদরুল। সিলেটের জকিগঞ্জে বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের হাতে খুন হয়েছেন এক যুবক। পুলিশ জানায় বুধবার রাতে ইংল্যান্ড বনাম ডিআর কঙ্কর খেলা চলছিল। খেলা দেখতে গিয়ে পারভেজ আহমদ ও আলম আহমেদের মাঝে কথা কাটাকাটি হয়। এ সময় পারভেজ ঘর থেকে ছুরি এনে আলমকে আঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় আলমকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত পারভেজকে আটক করে। উদ্ধার করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও। নিহত আলম ও ঘাতক পারভেজ সম্পর্কে আপন চাচাতো ভাই। হত্যাকাণ্ডের এই ঘটনায় মামলা করেছে নিহতের বড় ভাই। টাঙ্গাইলের ভুয়াপুরে বাড়ির আঙিনায় গাঁজা চাষের অভিযোগে আলামিন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সকালে উপজেলার উর্জুনা ইউনিয়নের বলরামপুর পশ্চিমপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় জব্দ করা হয় 11টি গাঁজার গাছ। দীর্ঘদিন ধরে আলামিন মাদক ব্যবসায়ী জড়িত। তার বিরুদ্ধে ভুয়াপুর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। লবণ দিয়ে সংরক্ষণ করা হাজার হাজার পিস চামড়া নিয়ে বিপাকে সাভারের ট্যানারিগুলো। গ্যাস সংকট ও ঘন ঘন লোডশেডিংয়ের কারণে ঠিকমতো চামড়া প্রক্রিয়াজাত করা যাচ্ছে না। উৎপাদন ব্যাহত হওয়ায় প্রতিদিনই বাড়ছে ক্ষতির পরিমাণ। সেই সঙ্গে নির্ধারিত সময় বিদেশি ক্রেতাদের কাছে পণ্য সরবরাহ নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। কোরবানির ঈদের পর থেকেই তীব্র গ্যাস সংকট ও লোডশেডিংয়ে সাভারের অধিকাংশ ট্যানারির উৎপাদন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে উৎপাদন নেমে এসেছে প্রায় অর্ধেকে। প্রকৌশলীরা বলছেন, রাসায়নিক প্রক্রিয়াজাতকরণের মাঝপথে বিদ্যুৎ চলে যাওয়ায় প্রতিদিন উল্লেখযোগ্য পরিমাণের চামড়া নষ্ট হচ্ছে। অন্যদিকে গ্যাসের অভাবে ক্রাস্ট লেদার নির্ধারিত প্রক্রিয়ায় শুকানো সম্ভব হচ্ছে না। এতে উৎপাদনের পাশাপাশি রপ্তানিও ঝুঁকির মুখে পড়ছে। গ্যাস যদি না থাকে আমরা হিটটা ঠিক মতো পাইতেছি না, আর পানির হিট যদি আমরা কন্ট্রোলে না রাখতে পারি চামড়ার গুণগত মান ওইখানে একটা লস খাইতেছে। কারণ বারবার যাচ্ছে আমাদের এই যে প্রসেসটার মধ্যে যে একটা ব্যাঘাত ঘটে, এতে আমাদের কোয়ালিটির ইস্যুগুলো চলে আসতেছে। পরিস্থিতি সামাল দিতে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে শিল্প মন্ত্রণালয়ে লিখিত আবেদন করেছে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন। তবে এখন পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় উদ্বেগ আরও বেড়েছে। আরও 1.5 মাস আমরা এই চামড়া সংগ্রহ করব, সেটা হয়তো বা সম্পূর্ণ সংগ্রহ করতে পারবো কিনা এখানে অনিশ্চয়তা। সরকারকে দেখতে হবে এই ব্যাপারে। আমাদের কোনো দায়িত্ব আমরা আমাদের সংগঠন বা আমাদের ট্যানারির পক্ষ থেকে আমরা নেব না। গ্যাস বা আপনার ইলেকট্রিসিটি না থাকলে আমাদের রাসায়নিক কেমিক্যাল কারণে চামড়া নষ্ট হয়ে যায়। তাই আমরা যতদূর চামড়া কিনছি এই চামড়া কীভাবে বাঁচাবো, ভবিষ্যৎ থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় চামড়া কালেক্ট করবো কিনা সেই জন্য আমরা সন্দিহান। তবে বিসিক চামড়া শিল্পনগরী নির্বাহী প্রকৌশলী বলছেন, অতিরিক্ত গরমের কারণে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিদ্যুৎ তো গরমে যাবেই, পল্লী বিদ্যুৎ যায় না, এটা সারা দেশেই যায়। তো সেই তুলনায় তো ট্যানারিতে ভালো বিদ্যুৎ থাকছে, মানে আপনি যদি কম্পেয়ার টু আদার্স দেখেন। আমরা সমন্বয় করছি, আমরা তাদেরকে জানাইছি যে সমস্যা, বাকি জিনিসটা তো তাদের উপরে। তবে দ্রুত গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান না হলে শুধু ট্যানারি নয়, পুরো চামড়া শিল্পই বড় ধরনের ক্ষতির মুখে পড়বে বলে আশঙ্কা এ খাতের ব্যবসায়ীদের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। এবার বিশ্বকাপের উন্মাদনার খবর জানাবো। আজ নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুল ইসলাম রাজু। আমরা রাজুর সাথে এখন যুক্ত হব। রাজু, আপনি আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আপনার পাশেই দেখতে পাচ্ছি যে ব্রাজিল এবং আর্জেন্টিনার সমর্থকদের দেখতে পাচ্ছি। জানতে চাই যে বিশ্বকাপকে ঘিরে তাদের উন্মাদনা কেমন? রফ, ধন্যবাদ আপনাকে। মূলত বিশ্বকাপ এলেই শুধু সারা বাংলাদেশ না, নারায়ণগঞ্জেও একই অবস্থা দেখা যায় যে প্রত্যেকেই আসলে দুটি দলে ভাগ হয়ে যায়। বিশেষ করে ব্রাজিল আর্জেন্টিনার সমর্থকদের যে বাকযুদ্ধ, এটি আসলে বেড়ে যায়। বর্তমানে আসলে বিশ্বকাপে যতই দিন যাচ্ছে ততই এই আসলে বাকযুদ্ধ, তর্ক বিতর্ক আসলে প্রতিনিয়তই আসলে বেড়ে যাচ্ছে। নারায়ণগঞ্জেও একই চিত্র আমরা লক্ষ্য করেছি। কিছুদিন আগেও এখানে ব্রাজিল সমর্থক এবং আর্জেন্টিনা যারা সমর্থক রয়েছেন পাল্টাপাল্টি তারা মিছিল করেছেন, র্যালি করেছেন। এবং আজ আমি এখন যে স্থানটি রয়েছি এটি হচ্ছে নারায়ণগঞ্জে
যুক্তরাজ্যের শহরের যে মাঠটিতে রয়েছে, এখানেও আমরা একই চিত্র লক্ষ্য করেছি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ব্রাজিল এবং আর্জেন্টিনা যারা সমর্থক রয়েছে, অনেক সমর্থক এখানে এসে তারা হাজির হয়েছে। তারা যেমনটা আসলে সবাই নিজের দলকে আসলে এগিয়ে রাখছেন আর কি। আমরা শুরুতেই এখানে যে ব্রাজিল যারা সমর্থক রয়েছেন তার কাছে জানতে চাইবো যে আসলে ব্রাজিল নিয়ে আপনাদের প্রত্যাশা কি এবং ব্রাজিলকে এবার হেক্সাগনের মিশনে কতটুকু এগিয়ে দেখছেন? এবারকার যে ব্রাজিলের খেলা দেখছি আমরা, আসলে কিন্তু ব্রাজিলের টিম কিন্তু ভালো টিম। আমি যে নিজেই ব্রাজিলের সাপোর্টার, আমরা কিন্তু অনেকে বলে 7 আপ এটা, কিন্তু আসলে কিন্তু না। আমরা যে 5 বার চ্যাম্পিয়ন হয়েছি, এবার ওরা করে দেখাতে পারবে না। আর এবার আশা করি আমরা চ্যাম্পিয়ন হবো, এটা বিশ্বাস। আর্জেন্টিনার একজন সমর্থক রয়েছে, তার কাছে যাবো। ব্রাজিল নিয়ে আপনাদের কি বার্তা থাকবে? আমার ব্রাজিল নিয়ে কোনো বলার কথা নাই। আমি চাই এবার আমাদের মেসি আবার বিশ্বকাপ আবার চ্যাম্পিয়ন মারবে। আগে যেভাবে 2022 সালে যেভাবে আমাদের চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা মেসি, এখন আবার এবারে 2026 সালে আবার আমাদের মেসি। আচ্ছা, এবার কে সেরা খেলোয়াড় হতে পারে? মেসি। আচ্ছা, যদি আর্জেন্টিনার সাথে যদি ব্রাজিলের আগামীতে সেমিফাইনাল অথবা ফাইনালে খেলা হয়, তাহলে কে জিতবে মনে হচ্ছে? আর্জেন্টিনা জিতবে, 7টা গোল খাবে। আর আমাদের 3টা স্টার আছে, এই 3টা স্টার আর একটা স্টার লাগামু ফাইনালে হবে 4টা সামনেবার মানে 2026 আমরা স্টার লবে, কিন্তু ব্রাজিলকে 7 আপ খাওয়াবে ছাড়বে। আমরা কোনো কিছু বলতে চাই না, আমরা বুঝাইতে চাই খেলার মাঠে। আমরা খেলার মাঠে বুঝাইতে চাই, বলবো না। ওনারা আমাদেরকে বলে করতে, যখন তখন আমাদেরকে দেখা হলে আমাদেরকে বলে যে 3 পিস আসলে কি এই জিনিসটা আমরা তো বুঝে বসতেছি না। তাদেরকে আমরা ফেরত দিয়ে দিয়েছি 3 গোল, যাদের সাথে 7 আপ খাইছে ওনারা এখনো ফেরত দিতে পারে না। এইটাই অনেক বড় কথা। আমরা তো দিছি, ওনারা এখনো দিতে পারে না। ব্রাজিল যারা সমর্থক তাদের কাছে আমরা একটু যাবো। আমাদের লেভেলে আসতে তাদেরকে আরো 8 বছর লাগবে। 8 বছর লাগবে তাদেরকে আমাদের লেভেলে আসতে। এখন আমি বলতে চাই, আমরা নেইমার ছাড়া অনেকটি ম্যাচ ড্র করছি, অনেকটি জিতেছি। আমরা প্রথম ম্যাচ শুরু থেকে জিতেছি, তারা কিন্তু আমাদের সাথে, ওরা আর্জেন্টিনা প্রথম ম্যাচ কিন্তু হেরেছে সৌদি আরবের সাথে, তারা কিন্তু প্রথম ম্যাচ হেরেছে। আমরা আমরা কিন্তু এখনো প্রথম ম্যাচ হেরে নেই, কিন্তু আমাদের এই লেভেলে আসতে তাদেরকে আরো 8টি বছর লাগবে। আমরা হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল। আসলে কি ওই যে মেসি বলে, মেসি কিন্তু গোলকিপার বল ছেড়ে দিয়েছে, তা ওই বলটা মেসি গোল করেছে। এটা আমরা হাস্যকর না, এত বড় শিক্ষিত প্লেয়ার উনি মানে গোলকিপার বল ছেড়ে দিয়েছে, মেসি ওটা গোল করে। যেমনটা আসলে শুনছিলাম, যারা সমর্থকরা রয়েছে সবাই নিজের দলকে আসলে এগিয়ে রাখছেন এবং বাকযুদ্ধ আসলে প্রতিনিয়ত চলছে এবং বিশ্বকাপ আসলে পর্যন্ত এই দুটো দল নিয়ে এমনই থাকবে। রূপ, এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জ থেকে সবশেষ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে এই তথ্যগুলো দেওয়ার জন্য। দর্শক, বিশ্বকাপের উন্মাদনা চলবে, তর্ক বিতর্কও চলবে, তবে এই তর্ক বিতর্ক যেন সহিংসতার দিকে না যায় এটির প্রত্যাশা থাকবে এবং সেই সাথে এটিও জানাতে হচ্ছে। দর্শক, এই ছিল স্টার বাংলা। এবার যাচ্ছি স্টার চট্টগ্রামে সহকর্মী তোয়াফুজের কাছে। রৌফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমন্ত্রণ স্টার চট্টগ্রামে, সাথে আছি আমি তোয়াফুজ। শুরুতেই শিরোনাম। ফের রাখাইনে বিমান হামলা, বিস্ফোরণ, কেঁপে উঠল টেকনাফ, আতঙ্কে সীমান্তের বাসিন্দারা, সতর্ক অবস্থানে বিজিবি। অচল 2 সুইচ গেটের কারণে খাগড়াছড়িতে ভোগান্তি, বৃষ্টিতে ডুবছে সড়ক, ব্যাহত কৃষিকাজ। জানাবো পুরো খবর। ফের অশান্ত মিয়ানমারের রাখাইন রাজ্য, চলছে সংঘাত, সহিংসতা, একের পর এক বিকট শব্দে বিস্ফোরণ, তাতে কাঁপছে টেকনাফ সীমান্ত। এতে আতঙ্কে রয়েছে মানুষ, নদীতে নামতে পারছেন না জেলেরা। রোহিঙ্গা অনুপ্রবেশ রোধে নজরদারি বাড়িয়েছে বিজিবি। মিয়ানমারের রাখাইনের মংডু, আবারও সেখানে চলছে সংঘাত, সহিংসতা, একের পর এক বিকট শব্দে ঘটছে বিস্ফোরণ।
সেই বিস্ফোরণের শব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত, ছড়িয়েছে উদ্বেগ, আতঙ্ক। স্থানীয়রা জানান, বুধবার রাত 9টা থেকে বদলে যায় মংডুর পরিবেশ। উঠছে যুদ্ধবিমান, একের পর এক ঘটছে বিস্ফোরণ। এতে নির্ঘুম রাত কেটেছে বেশিরভাগ মানুষের। হঠাৎ মধ্যে আমরা তেমন বিষয় জানি না, হঠাৎ মধ্যে রাতের 9টার দিকে বিকল একটা আওয়াজ পেয়েছি মায়ানমার থেকে। আমরা যারা সীমান্তবর্তী এলাকায় রয়েছি তাদের একটু সমস্যা তো হবে অবশ্যই। মায়ানমার সীমান্তে যেটা হচ্ছে, ওদেরকে আমি প্রশাসনিক দৃষ্টি আকর্ষণ করি, এগুলো যে তারা নজরদারি রাখে। মায়ানমার যে আরকান আর্মিরা যে বাংলাদেশে না ঢুকতে পারে। ভয়ে নাফ নদীতে নামতে পারেননি জেলেরা, বন্ধ রয়েছে মাছ শিকার। 2 মাস বন্ধ ছিল, বন্ধর পরে তো মাছ ফাঁক আর দেনা ফাঁক যাইতে হবে, জাল তো মারতে হবে, আমাদের গরিব মানুষ ভাত খাইতে হবে। মাছ শিকারে যাচ্ছে আমাদের ভয় লাগে আর কি, আমাদের সব জায়গায় লোক বসবাস করে কাজ করে কাজ। বিজিবি বলছে, মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘাত সহিংসতা চলছে, সতর্ক আছে বিজিবি। অনুপ্রবেশ রোধে বাড়ানো হয়েছে নজরদারি। নরমালি বিমান হামলা হইলে যেটা হয় যে ওখানে তো লোকজন আতঙ্কে থাকে, তখন অনেক রোহিঙ্গাই চেষ্টা করে নদী পার হয়ে বাংলাদেশে চলে আসার চেষ্টা করে, এর আগে দেখেছি। তো সেই হিসাবে আমরা সতর্ক অবস্থা আছি যেন কোনো রোহিঙ্গা ওদিকে নাম প্রবেশ করতে পারে। আমাদের এখানে কয়েকটা শব্দ শুনতে পেয়েছি, খোঁজ নিয়ে জানতে পেরেছি এখানে মংডু আর বুথিন্ডা টাউনশিপে সকালে হয়েছিল বিমান হামলা, এবং রাতেও সম্ভবত আবার বিমান হামলা চলছে। আমাদের বিজিবি অ্যালার্ট আছে, কোস্টগার্ড অ্যালার্ট আছে। এর আগে গত বছরের ডিসেম্বরেও মংডুতে সংঘাত সহিংসতার ঘটনা ঘটেছে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। দর্শক, এই বিষয়ে আরো জানাতে টেকনাফ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শহীদুল্লাহ। শহীদ, নিশ্চয়ই যুক্ত হয়েছেন আমার সাথে। সীমান্তের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনার কাছে কি সর্বশেষ তথ্য আছে? টেকনাফে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি এবং কোস্টগার্ড যে নাফ নদী রয়েছে, সেই নাফ নদীতে টহল জোরদার করে রেখেছে। আমরা যে গতকালকে যে গোলাগুলির ঘটনা ঘটেছে মিয়ানমারের, সেই বিষয় নিয়ে যারা সীমান্তবর্তী এলাকার মানুষ, বসবাসকারী মানুষ রয়েছেন, তারা অনেক আতঙ্কের মধ্যে ছিলেন। ফলে তারা যে আজকে সকাল থেকে তেমন গোলাগুলির ঘটনা ঘটেনি, ফলে তারা আতঙ্কটাকে কেটে উঠেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে যারা নাফ নদীতে মাছ শিকার করেছেন, তারা বলছেন যে মিয়ানমারের যে সংঘাতের কারণে অনেক সময় নাফ নদী বন্ধ করে দেওয়া হয়, ফলে তারা অনেক আতঙ্কের মধ্যে রয়েছেন, অনেক দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। যদি এ ধরনের ঘটনা ঘটতেই থাকে, তাহলে তারা তাদের নাফ নদী বন্ধ হওয়া নিয়ে তারা শঙ্কার মধ্যে রয়েছেন। ফলে তারা যে কষ্ট বলে সেই বিষয়টাকে উল্লেখ করেছেন। তবে তারা নাফ নদীতে গেলে অনেক সময় ভয়ভীতির মধ্যে রয়েছেন বলে সেটা উল্লেখ করেছেন। তবে সীমান্তবর্তী যারা প্রশাসনের দায়িত্ব রয়েছেন, সীমান্ত রক্ষী বাহিনী রয়েছেন, তারা প্রতিনিয়ত জোরদার রেখেছেন যেন রোহিঙ্গারা অনুপ্রবেশ করতে না পারে, সেই বিষয়ে তারা লক্ষ্য রেখেছেন। এবং স্থানীয়দেরকে বলা হয়েছে তাদেরকে নিরাপদ থাকার জন্য এবং লক্ষ্য রেখে তারা চলাফেরা করার জন্য সেটি উল্লেখ করা হয়েছে। তবে এবং যারা সীমান্ত বসবাসকারী রয়েছেন, তারা সতর্ক অবস্থানে চলাফেরা করছেন বলে আমরা জেনেছি। এই ছিল আমার কাছে টেকনাফ থেকে সবচেয়ে। ধন্যবাদ আপনাকে। দর্শক, টেকনাফ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী শহীদুল্লাহ। প্রথম দিনে নির্বিঘ্নে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা। সন্তানদের সাথে কেন্দ্রে যান অভিভাবকরাও। সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ জানান তারা। শিক্ষা জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা। তাতে উদ্বেগ আর একবুক প্রত্যাশা নিয়ে পরীক্ষা শুরুর নির্ধারিত সময়ের আগেই প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে থাকেন শিক্ষার্থীরা। নির্ধারিত সময় সকাল 10টায় শুরু হয় বাংলা প্রথম পত্র পরীক্ষা। পরীক্ষার হলে সন্তানরা যখন নিজেদের মেধার স্বাক্ষর রাখতে ব্যস্ত, তখন বাইরে উদ্বেগ আর উৎকণ্ঠায় অপেক্ষা স্বজনদের। পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ জানান তারা। আজকে প্রথম পরীক্ষা আমার মেয়ে এখানে পরীক্ষা দিয়ে চট্টগ্রাম কলেজে পরীক্ষা দিচ্ছে। আমরা চট্টগ্রাম কলেজে এবং মহসিন কলেজে দুটাই দেখতেছি, যেহেতু পাশাপাশি অত্যন্ত সুন্দর পরিবেশে পরীক্ষাটা হচ্ছে। আমাদের বাচ্চাগুলো অবশ্যই অনেক পরিশ্রম করছে এরা, এবং আশা করছি ভালো কিছুই করবে। আর এবার তো ওরা ফুল সিলেবাসেই পরীক্ষা দিচ্ছে, ওদের ফুল সিলেবাস, তো বাচ্চারাও একটু টেনশনে আছে। এবার প্রথমবারের মতো সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হচ্ছে পরীক্ষা। 3 ঘন্টার পরীক্ষা শেষে নিজেদের প্রতিক্রিয়া জানান পরীক্ষার্থীরা। বলেন, প্রস্তুতি অনুযায়ী ভালোভাবেই দিয়েছেন পরীক্ষা। কনফিউজ ছিলাম, প্রথম পরীক্ষা ছিল, দেন কথাগুলো মনে হচ্ছিল একটু হার্ড। মোটামুটি স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন ছিল, আনসার করার মতনই ছিল। না, প্রিপারেশন ভালো ছিল, তবে প্রথম পরীক্ষা হিসেবে একটা প্রেশার ছিল।
পরীক্ষা শুরুর পর বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে যান শিক্ষা বোর্ডের কর্মকর্তারা। তারা জানান প্রশ্ন ফাঁস রোধে বাড়তি নজরদারির পাশাপাশি অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ভিজিল্যান্স টিম গঠন ও প্রতিটি কেন্দ্রে সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। যারা খুব খারাপ করেছে তাদেরকে ফর্ম ফিল আপ করতে দেয় না, এটা একটা কারণ। আর একটা কারণ হচ্ছে আন্তঃবোর্ড ট্রান্সফারের কারণে চট্টগ্রাম বোর্ড থেকে অনেক শিক্ষার্থী ঢাকা বোর্ডে চলে গেছে। আর কিছু শিক্ষার্থী দারিদ্র্যের কষাঘাতে যারা থাকে তারা কর্মসংস্থান দিকে ঝুঁকে গেছে, এই জন্য এটা হতে পারে। আমরা সিসি ক্যামেরার ব্যবস্থা করেছি, তারা যাতে কোনো স্টুডেন্টরা কোনো প্রেশারে না থাকে, তারা সুন্দরভাবে যাতে পরীক্ষা দিতে পারে। গুজবের পিছনে কান না দিয়ে তোমরা তোমাদের প্রিপারেশন ভালো রাখো এবং সম্মানিত অভিভাবকদেরকে বলবো আপনাদের সন্তানদেরকে আপনারা গুজবের পিছনে পরিচালিত করবেন না। আমরা তাদের পরীক্ষার হলগুলোতে গিয়েছি, চমৎকার পরিবেশে পরীক্ষা হচ্ছে। আমরা বিশ্বাস করি যে পরীক্ষা সম্পর্কে একটা ভালো পারসেপশন আমাদের আগামী প্রজন্মের কাছে তৈরি হবে। এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে 283টি কলেজের 114টি কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা 99,688 জন, যা গত বছরের তুলনায় 3,287 জন কম। মামুনুর রশিদ, অভি, স্টার নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামে নকশা বহির্ভূত ও অবৈধভাবে নির্মিত বহুতল ভবনের বিরুদ্ধে অভিযান শুরু করেছে সিডিএ। সকাল থেকে নগরের কল্পলোক আবাসিকে অভিযান শুরু করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। এ সময় বেশ কয়েকটি ভবনের অবৈধ অংশ গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি কয়েকজন ভবন মালিককে জরিমানা এবং একটি ভবন সিলগালা করা হয়েছে। সিডিএ বলছে, বারবার সতর্ক করার পরও অনেক ভবন মালিক বিল্ডিং কোড মানছেন না। এ বিষয়ে অভিযান অব্যাহত থাকবে। খাগড়াছড়িতে অকেজো দুটি সুইচ গেট, তাই নামছে না বৃষ্টির পানি, ডুবছে সড়ক, এতে ব্যাহত হচ্ছে কৃষিকাজও। এই চিত্র খাগড়াছড়ি রাঙামাটি সড়কের মহালছড়ি মাইশছড়ি এলাকার। বৃষ্টি হলেই দেখা দেয় এমন জলাবদ্ধতা, ব্যাহত হয় যোগাযোগ। এছাড়া সড়কের 24 মাইল সহ আরও বেশ কিছু জায়গাতেই একই চিত্র, বৃষ্টিতে জলাবদ্ধতা, যান চলাচল বিঘ্নিত হওয়ার পাশাপাশি ঘটছে দুর্ঘটনাও। এতে দুর্ভোগে সড়ক ব্যবহারকারীরা। রাস্তাগুলো যদি একটু উঁচা হয়, পাশে যদি ড্রেন হয়, তাহলে যাতায়াতের জন্য মনে হয় আমাদের সুবিধাটা ভালো হবে। সামান্য বৃষ্টি হলে মাইশের বাজার মানে পানি ডুবে যায়, ঘর বাড়ি ডুবে যায়। কিছু সুইচ গেটটা তুলে নেওয়ার জন্য সরকার কাছে বিনীত অনুরোধ করতেছে, জোর দাবি করতেছে। সড়কের পাশে দুটি স্লুইস গেট আছে, তবে সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরেই তা অচল। এতে বাধাগ্রস্ত হচ্ছে পানি নিষ্কাশন, আর তার প্রভাব পড়ছে সড়কে, সাথে ক্ষতিগ্রস্ত আবাদও। 320 হেক্টর জমিতে আমাদের এখানে আউশের আবাদের টার্গেট লক্ষ্যমাত্রা রয়েছে। তো সেখানে হঠাৎ জলাবদ্ধতা যখন সৃষ্টি হয় তখন কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা আশা করছি এইটা যদি সংস্কার করা হয়, সেক্ষেত্রে আমাদের এখানকার কৃষক অর্থাৎ মহালছড়ির কৃষক অনেক বেশি উপকৃত হবে। সম্প্রতি ঘটনাস্থল পরিদর্শন করেছেন মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি। দুইটা মিটিং হয়েছে, মিটিংয়ে এটার সকল অংশীজনের মাধ্যমে সাথে এটা আলোচনা হয়েছে এবং আলোচনা করে আমরা দুইটা কমিটি করে দিয়েছি। ওরা 3 কর্মদিবসের মধ্যে একটা প্রতিবেদন দেবে এবং প্রতিবেদনের প্রেক্ষিতে আমরা এটা অপসারণ কিংবা সংস্কার এটা আমরা করব। খাগড়াছড়ি রাঙামাটি 61 কিলোমিটার দীর্ঘ। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। দর্শক, এই ছিল আজকে স্টার চট্টগ্রাম। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সিলেটের জকিগঞ্জে বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের হাতে খুন হয়েছেন এক যুবক। পুলিশ জানায়, বুধবার রাতে ইংল্যান্ড বনাম ডিআর কঙ্গোর খেলা চলছিল। খেলা দেখতে গিয়ে পারভেজ আহমদ ও আলম আহমেদের মাঝে কথা কাটাকাটি হয়। এ সময় পারভেজ ঘর থেকে ছুরি এনে আলমকে আঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় আলমকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত পারভেজকে আটক করে। উদ্ধার করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও। নিহত আলম ও ঘাতক পারভেজ সম্পর্কে আপন চাচাতো ভাই। হত্যাকাণ্ডের এই ঘটনায় মামলা করেছে নিহতের বড় ভাই। টাঙ্গাইলের ভুয়াপুরে বাড়ির আঙিনায় গাঁজা চাষের অভিযোগে আলামিন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সকালে উপজেলার উর্জুনা ইউনিয়নের বলরামপুর পশ্চিমপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় জব্দ করা হয় 11টি গাঁজার গাছ। দীর্ঘদিন ধরে আলামিন মাদক ব্যবসায়ী জড়িত। তার বিরুদ্ধে ভুয়াপুর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। লবণ দিয়ে সংরক্ষণ করা হাজার হাজার পিস চামড়া নিয়ে বিপাকে সাভারের ট্যানারিগুলো। গ্যাস সংকট ও ঘন ঘন লোডশেডিংয়ের কারণে ঠিকমতো চামড়া প্রক্রিয়াজাত করা যাচ্ছে না। উৎপাদন ব্যাহত হওয়ায় প্রতিদিনই বাড়ছে ক্ষতির পরিমাণ। সেই সঙ্গে নির্ধারিত সময় বিদেশি ক্রেতাদের কাছে পণ্য সরবরাহ নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। কোরবানির ঈদের পর থেকেই তীব্র গ্যাস সংকট ও লোডশেডিংয়ে সাভারের অধিকাংশ ট্যানারির উৎপাদন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে উৎপাদন নেমে এসেছে প্রায় অর্ধেকে। প্রকৌশলীরা বলছেন, রাসায়নিক প্রক্রিয়াজাতকরণের মাঝপথে বিদ্যুৎ চলে যাওয়ায় প্রতিদিন উল্লেখযোগ্য পরিমাণের চামড়া নষ্ট হচ্ছে। অন্যদিকে গ্যাসের অভাবে ক্রাস্ট লেদার নির্ধারিত প্রক্রিয়ায় শুকানো সম্ভব হচ্ছে না। এতে উৎপাদনের পাশাপাশি রপ্তানিও ঝুঁকির মুখে পড়ছে। গ্যাস যদি না থাকে আমরা হিটটা ঠিক মতো পাইতেছি না, আর পানির হিট যদি আমরা কন্ট্রোলে না রাখতে পারি চামড়ার গুণগত মান ওইখানে একটা লস খাইতেছে। কারণ বারবার যাচ্ছে আমাদের এই যে প্রসেসটার মধ্যে যে একটা ব্যাঘাত ঘটে, এতে আমাদের কোয়ালিটির ইস্যুগুলো চলে আসতেছে। পরিস্থিতি সামাল দিতে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে শিল্প মন্ত্রণালয়ে লিখিত আবেদন করেছে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন। তবে এখন পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় উদ্বেগ আরও বেড়েছে। আরও 1.5 মাস আমরা এই চামড়া সংগ্রহ করব, সেটা হয়তো বা সম্পূর্ণ সংগ্রহ করতে পারবো কিনা এখানে অনিশ্চয়তা। সরকারকে দেখতে হবে এই ব্যাপারে, আমাদের কোনো দায়িত্ব আমরা আমাদের সংগঠন বা আমাদের ট্যানারির পক্ষ থেকে আমরা নেব না। গ্যাস বা আপনার ইলেকট্রিসিটি না থাকলে আমাদের রাসায়নিক কেমিক্যাল কারণে চামড়া নষ্ট হয়ে যায়। তাই আমরা যতদূর চামড়া কিনছি এই চামড়া কীভাবে বাঁচাবো, ভবিষ্যৎ থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে চামড়া কালেক্ট করবো কিনা সেই জন্য আমরা সন্দিহান। তবে বিসিক চামড়া শিল্পনগরী নির্বাহী প্রকৌশলী বলছেন, অতিরিক্ত গরমের কারণে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিদ্যুৎ তো গরমে যাবেই, পল্লী বিদ্যুৎ যায় না, এটা সারা দেশেই যায়। তো সেই তুলনায় তো ট্যানারিতে ভালো বিদ্যুৎ থাকছে, মানে আপনি যদি কম্পেয়ার টু আদার্স দেখেন। আমরা সমন্বয় করছি, আমরা তাদেরকে জানাইছি যে সমস্যা, বাকি জিনিসটা তো তাদের উপরে। তবে দ্রুত গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান না হলে শুধু ট্যানারি নয়, পুরো চামড়া শিল্পই বড় ধরনের ক্ষতির মুখে পড়বে বলে আশঙ্কা এ খাতের ব্যবসায়ীদের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। এবার বিশ্বকাপের উন্মাদনার খবর জানাবো। আজ নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশিদুল ইসলাম রাজু। আমরা রাজুর সাথে এখন যুক্ত হব। রাজু, আপনি আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আপনার পাশেই দেখতে পাচ্ছি যে ব্রাজিল এবং আর্জেন্টিনার সমর্থকদের দেখতে পাচ্ছি। জানতে চাই যে বিশ্বকাপকে ঘিরে তাদের উন্মাদনা কেমন? রৌফ, ধন্যবাদ আপনাকে। মূলত বিশ্বকাপ এলেই শুধু সারা বাংলাদেশ না, নারায়ণগঞ্জেও একই অবস্থা দেখা যায় যে প্রত্যেকেই আসলে দুটি দলে ভাগ হয়ে যায়। বিশেষ করে ব্রাজিল আর্জেন্টিনার সমর্থকদের যে বাকযুদ্ধ, এটি আসলে বেড়ে যায়। বর্তমানে আসলে বিশ্বকাপে যতই দিন যাচ্ছে ততই এই আসলে বাকযুদ্ধ, তর্ক বিতর্ক আসলে প্রতিনিয়তই আসলে বেড়ে যাচ্ছে। নারায়ণগঞ্জেও একই চিত্র আমরা লক্ষ্য করেছি। কিছুদিন আগেও এখানে ব্রাজিল সমর্থক এবং আর্জেন্টিনা যারা সমর্থক রয়েছেন পাল্টাপাল্টি তারা মিছিল করেছেন, র্যালি করেছেন। এবং আজ আমি এখন যে স্থানটি রয়েছে এটি হচ্ছে নারায়ণগঞ্জ শহরের যে মাঠটিতে রয়েছে, এখানেও আমরা একই চিত্র লক্ষ্য করছি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ব্রাজিল এবং আর্জেন্টিনা যারা সমর্থক রয়েছেন, অনেক সমর্থক এখানে এসে তারা হাজির হয়েছেন। তারা যেমনটা আসলে সবাই নিজের দলকে আসলে এগিয়ে রাখছেন আর কি। আমরা শুরুতেই এখানে যে ব্রাজিল যারা সমর্থক রয়েছেন আমি তার কাছে জানতে চাইবো যে আসলে ব্রাজিল নিয়ে আপনাদের প্রত্যাশা কি এবং ব্রাজিলকে এবার হেক্সাজয়ের মিশনে কতটুকু এগিয়ে দেখছেন? এবারকার যে ব্রাজিলের খেলা দেখছি আমরা, আসলে কিন্তু ব্রাজিলের টিম কিন্তু ভালো টিম। আমি যে নিজেই ব্রাজিলের সাপোর্টার, আমরা কিন্তু অনেকে বলে 7 আপ এটা, কিন্তু আসলে কিন্তু না। আমরা যে 5বার চ্যাম্পিয়ন হয়েছি, এবার ওরা করে দেখাতে পারবে না। আর এবার আশা করি আমরা চ্যাম্পিয়ন হবো, এটা বিশ্বাস। আর্জেন্টিনার একজন সমর্থক রয়েছেন, তার কাছে যাবো। ব্রাজিল নিয়ে আপনাদের কি বার্তা থাকবে? আমার ব্রাজিল নিয়ে কোনো বলার কথা নাই। আমি চাই এবার আমাদের মেসি আবার বিশ্বকাপ আবার চ্যাম্পিয়ন মারবে। আগে যেভাবে 2022 সালে যেভাবে আমাদের চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা মেসি, এখন আবার এবারে 2026 সালে আবার আমাদের মেসি। আচ্ছা, এবার কে সেরা খেলোয়াড় হতে পারে? মেসি। আচ্ছা, যদি আর্জেন্টিনার সাথে যদি ব্রাজিলের আগামীতে সেমিফাইনাল অথবা ফাইনালে খেলা হয়
তাহলে কে জিতবে মনে হচ্ছে? আর্জেন্টিনা জিতবে, 7টা গোল খাবে। আর আমাদের 3টা স্টার আছে, এই 3টা স্টার আর একটা স্টার লাগামু ফাইনালে হবে 4টা সামনেবার মানে 2026 আমরা স্টার লবে, কিন্তু ব্রাজিলকে 7 আপ খাওয়াবে ছাড়বে। আমরা কোনো কিছু বলতে চাই না, আমরা বুঝাইতে চাই খেলার মাঠে, আমরা খেলার মাঠে বুঝাইতে চাই, বলবো না। ওনারা আমাদেরকে বলে পড়তে, যখন তখন আমাদেরকে দেখা হলে আমাদেরকে বলে যে থ্রি পিস আসলে কি এই জিনিসটা আমরা তো বুঝে বসতেছি না। তাদেরকে আমরা ফেরত দিয়ে দিয়েছি 3 গোল, যাদের সাথে 7 আপ খাইছে ওনারা এখনো ফেরত দিতে পারে না, এইটাই অনেক বড় কথা। আমরা তো দিছি, ওনারা এখনো দিতে পারে না। ব্রাজিল যারা সমর্থক তাদের কাছে আমরা একটু যাবো আর আস্তে আমাদের লেভেলে আসতে তাদেরকে আরো 8 বছর লাগবে, 8 বছর লাগবে তাদেরকে আমাদের লেভেলে আসতে। এখন আমি বলতে চাই, আমরা নেইমার ছাড়া অনেকটি ম্যাচ ড্র করছি, অনেকটি জিতেছি। আমরা প্রথম ম্যাচ শুরু থেকে জিতেছি, তারা কিন্তু আমাদের সাথে, ওরা আর্জেন্টিনা প্রথম ম্যাচ কিন্তু হেরেছে সৌদি আরবের সাথে, তারা কিন্তু প্রথম ম্যাচ হেরেছে। আমরা আমরা কিন্তু এখনো প্রথম ম্যাচ হেরে নেই, কিন্তু আমাদের এই লেভেলে আসতে তাদেরকে আরো 8টি বছর লাগবে। আমরা হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল। আসলে কি ওই যে মেসি বলে, মেসি কিন্তু গোলকিপার বল ছেড়ে দিয়েছে, তা ওই বলটা মেসি গোল করেছে। এটা আমরা হাস্যকর না, এত বড় শিক্ষিত প্লেয়ার উনি মানে গোলকিপার বল ছেড়ে দিয়েছে, মেসি ওটা গোল করে। যেমনটা আসলে শুনছিলাম, যারা সমর্থকরা রয়েছে সবাই নিজের দলকে আসলে এগিয়ে রাখছেন এবং বাকযুদ্ধ আসলে প্রতিনিয়ত চলছে এবং বিশ্বকাপ আসলে পর্যন্ত এই দুটো দল নিয়ে এমনই থাকবে। রৌফ, এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জ থেকে সবশেষ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে এই তথ্যগুলো দেওয়ার জন্য। দর্শক, বিশ্বকাপের উন্মাদনা চলবে, তর্ক বিতর্কও চলবে, তবে এই তর্ক বিতর্ক যেন সহিংসতার দিকে না যায় এটির প্রত্যাশা থাকবে এবং সেই সাথে এটিও জানাতে হচ্ছে। দর্শক, এই ছিল স্টার বাংলা। এবার যাচ্ছি স্টার চট্টগ্রামে সহকর্মী তোয়াফুজের কাছে। রৌফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমন্ত্রণ স্টার চট্টগ্রামে, সাথে আছি আমি তোয়াফুজ। শুরুতেই শিরোনাম। ফের রাখাইনে বিমান হামলা, বিস্ফোরণ, কেঁপে উঠল টেকনাফ, আতঙ্কে সীমান্তের বাসিন্দারা, সতর্ক অবস্থানে বিজিবি। অচল 2 সুইচ গেটের কারণে খাগড়াছড়িতে ভোগান্তি, বৃষ্টিতে ডুবছে সড়ক, ব্যাহত কৃষিকাজ। জানাবো পুরো খবর। ফের অশান্ত মিয়ানমারের রাখাইন রাজ্য, চলছে সংঘাত, সহিংসতা, একের পর এক বিকট শব্দে বিস্ফোরণ, তাতে কাঁপছে টেকনাফ সীমান্ত। এতে আতঙ্কে রয়েছে মানুষ, নদীতে নামতে পারছেন না জেলেরা। রোহিঙ্গা অনুপ্রবেশ রোধে নজরদারি বাড়িয়েছে বিজিবি। মিয়ানমারের রাখাইনের মংডু, আবারও সেখানে চলছে সংঘাত, সহিংসতা, একের পর এক বিকট শব্দে ঘটছে বিস্ফোরণ। সেই বিস্ফোরণের শব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত, ছড়িয়েছে উদ্বেগ, আতঙ্ক। স্থানীয়রা জানান, বুধবার রাত 9টা থেকে বদলে যায় মংডুর পরিবেশ, উঠছে যুদ্ধবিমান, একের পর এক ঘটছে বিস্ফোরণ। এতে নির্ঘুম রাত কেটেছে বেশিরভাগ মানুষের। হঠাৎ মধ্যে আমরা তেমন বিষয় জানি না, হঠাৎ মধ্যে রাতের 9টার দিকে বিকল একটা আওয়াজ পেয়েছি মায়ানমার থেকে। আমরা যারা সীমান্তবর্তী এলাকায় রয়েছি তাদের একটু সমস্যা তো হবে অবশ্যই। মায়ানমার সীমান্তে যেটা হচ্ছে, ওদেরকে আমি প্রশাসনিক দৃষ্টি এগুলো যে তারা নজরদারি রাখে, মায়ানমার যে আরকান আর্মিরা যে বাংলাদেশে না ঢুকতে পারে। ভয়ে নাফ নদীতে নামতে পারেনি জেলেরা, বন্ধ রয়েছে মাছ শিকার। 2 মাস বন্ধ ছিল, বন্ধর পরে তো মাছ ফাঁক আর দেনা ফাঁক যাইতে হবে, জাল তো মারতে হবে, আমাদের গরিব মানুষ ভাত খাইতে হবে। মাছ শিখে যাচ্ছে, আমাদের বই লাগে, আমাদের সব জায়গায় লোক বসবাস করে কাজ করে কাজ। বিজিবি বলছে, মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘাত, সহিংসতা চলছে, সতর্ক আছে বিজিবি। অনুপ্রবেশ রোধে বাড়ানো হয়েছে নজরদারি। নরমালি বিমান হামলা হইলে যেটা হয় যে ওখানে তো লোকজন আতঙ্কে থাকে, তখন অনেক রোহিঙ্গাই চেষ্টা করে নদী পার হয়ে বাংলাদেশে চলে আসার চেষ্টা করে, এর আগে দেখেছি। তো সেই হিসাবে আমরা সতর্ক অবস্থা আছি যেন কোনো রোহিঙ্গা ওদিকে নাম প্রবেশ করতে পারে। আমাদের এখানে কয়েকটা শব্দ শুনতে পেয়েছি, খোঁজ নিয়ে জানতে পেরেছি এখানে মংডু আর বুথিন্ডা টাউনশিপে
সকালেও হয়েছিল বিমান হামলা, এবং রাতেও সম্ভবত আবার বিমান হামলা চলছে। আমাদের বিজিবি অ্যালার্ট আছে, কোস্টগার্ড অ্যালার্ট আছে। এর আগে গত বছরের ডিসেম্বরেও মংডুতে সংঘাত সহিংসতার ঘটনা ঘটেছে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। দর্শক, এই বিষয়ে আরো জানাতে টেকনাফ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শহীদুল্লাহ। শহীদ, নিশ্চয়ই যুক্ত হয়েছেন আমার সাথে। সীমান্তের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনার কাছে কি সর্বশেষ তথ্য আছে? টেকনাফে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি এবং কোস্টগার্ড যে নাপ নদী রয়েছে সেই নাপ নদীতে টহল জোরদার করে রেখেছে। আমরা যে গতকালকে যে গোলাগুলির ঘটনা ঘটেছে মিয়ানমারের, সেই বিষয় নিয়ে যারা সীমান্তবর্তী এলাকার মানুষ, বসবাসকারী মানুষ রয়েছেন, তারা অনেক আতঙ্কের মধ্যে ছিলেন। ফলে তারা যে আজকে সকাল থেকে তেমন গোলাগুলির ঘটনা ঘটেনি, ফলে তারা আতঙ্কটা কেটে উঠেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে যারা নাপ নদীতে মাছ শিকার করেছেন তারা বলছেন যে মিয়ানমারের যে সংঘাতের কারণে অনেক সময় নাপ নদী বন্ধ করে দেওয়া হয়, ফলে তারা অনেক আতঙ্কের মধ্যে রয়েছেন, অনেক দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। যদি এ ধরনের ঘটনা ঘটতেই থাকে তাহলে তাদের নাপ নদী বন্ধ হওয়া নিয়ে তারা শঙ্কার মধ্যে রয়েছেন। ফলে তারা যে কষ্ট বলে সেই বিষয়টাকে উল্লেখ করেছেন। তবে তারা নাপ নদীতে গেলে অনেক সময় ভয়ভীতির মধ্যে রয়েছেন বলে সেটা উল্লেখ করেছেন। তবে সীমান্তবর্তী যারা প্রশাসনের দায়িত্ব রয়েছেন, সীমান্ত রক্ষী বাহিনী রয়েছেন, তারা প্রতিনিয়ত জোরদার রেখেছেন যেন রোহিঙ্গারা অনুপ্রবেশ করতে না পারে, সেই বিষয়ে তারা লক্ষ্য রেখেছেন। এবং স্থানীয়দেরকে বলা হয়েছে তাদেরকে নিরাপদ থাকার জন্য এবং লক্ষ্য রেখে তারা চলাফেরা করার জন্য সেটি উল্লেখ করা হয়েছে। তবে এবং যারা সীমান্ত বসবাসকারী রয়েছেন তারা সতর্ক অবস্থানে চলাফেরা করছেন বলে আমরা জেনেছি। এই ছিল আমার কাছে টেকনাফ থেকে সবচেয়ে। ধন্যবাদ আপনাকে। দর্শক, টেকনাফ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী শহীদুল্লাহ। প্রথম দিনে নির্বিঘ্নে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা। সন্তানদের সাথে কেন্দ্রে যান অভিভাবকরাও। সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ জানান তারা। শিক্ষা জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা। তাতে উদ্বেগ আর একবুক প্রত্যাশা নিয়ে পরীক্ষা শুরুর নির্ধারিত সময়ের আগেই প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে থাকেন শিক্ষার্থীরা। নির্ধারিত সময় সকাল 10টায় শুরু হয় বাংলা প্রথম পত্র পরীক্ষা। পরীক্ষার হলে সন্তানরা যখন নিজেদের মেধার স্বাক্ষর রাখতে ব্যস্ত, তখন বাইরে উদ্বেগ আর উৎকণ্ঠায় অপেক্ষা স্বজনদের। পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ জানান তারা। আজকে প্রথম পরীক্ষা আমার মেয়ে এখানে পরীক্ষাতে চট্টগ্রাম কলেজে পরীক্ষা দিচ্ছে। আমরা চট্টগ্রাম কলেজে এবং মহসিন কলেজে দুটাই দেখতেছি, যেহেতু পাশাপাশি অত্যন্ত সুন্দর পরিবেশে পরীক্ষাটা হচ্ছে। আমাদের বাচ্চাগুলো অবশ্যই অনেক পরিশ্রম করছে এরা, এবং আশা করছি ভালো কিছুই করবে। আর এবার তো ওরা ফুল সিলেবাসেই পরীক্ষা দিচ্ছে, ওদের ফুল সিলেবাস, তো বাচ্চারাও একটু টেনশনে আছে। এবার প্রথমবারের মতো সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হচ্ছে পরীক্ষা। 3 ঘন্টার পরীক্ষা শেষে নিজেদের প্রতিক্রিয়া জানান পরীক্ষার্থীরা। বলেন প্রস্তুতি অনুযায়ী ভালোভাবেই দিয়েছেন পরীক্ষা। কনফিউজ ছিলাম, প্রথম পরীক্ষা ছিল, দেন কথাগুলো মনে হচ্ছিল একটু হার্ড। মোটামুটি স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন ছিল, আনসার করার মতনই ছিল। না, প্রিপারেশন ভালো ছিল, তবে প্রথম পরীক্ষা হিসেবে একটা প্রেশার ছিল। পরীক্ষা শুরুর পর বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে যান শিক্ষা বোর্ডের কর্মকর্তারা। তারা জানান প্রশ্ন ফাঁস রোধে বাড়তি নজরদারির পাশাপাশি অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ভিজিল্যান্স টিম গঠন ও প্রতিটি কেন্দ্রে সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। যারা খুব খারাপ করেছে তাদেরকে ফর্ম ফিল আপ করতে দেয় না, এটা একটা কারণ। আর একটা কারণ হচ্ছে আন্তঃবোর্ড ট্রান্সফারের কারণে চট্টগ্রাম বোর্ড থেকে অনেক শিক্ষার্থী ঢাকা বোর্ডে চলে গেছে। আর কিছু শিক্ষার্থী দারিদ্র্যের কষাঘাতে যারা থাকে তারা কর্মসংস্থান দিকে ঝুঁকে গেছে, এই জন্য এটা হতে পারে। আমরা সিসি ক্যামেরার ব্যবস্থা করেছি, তারা যাতে কোনো স্টুডেন্টরা কোনো প্রেশারে না থাকে, তারা সুন্দরভাবে যাতে পরীক্ষা দিতে পারে। গুজবের পিছনে কান না দিয়ে তোমরা তোমাদের প্রিপারেশন ভালো রাখো, এবং সম্মানিত অভিভাবকদেরকে বলবো আপনাদের সন্তানদেরকে আপনারা গুজবের পিছনে পরিচালিত করবেন না। আমরা তাদের পরীক্ষার হলগুলোতে গিয়েছি, চমৎকার পরিবেশে পরীক্ষা হচ্ছে। আমরা বিশ্বাস করি যে পরীক্ষা সম্পর্কে একটা ভালো পারসেপশন আমাদের আগামী প্রজন্মের কাছে তৈরি হবে। এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে 283টি কলেজের 114টি কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা 99,688 জন, যা গত বছরের তুলনায় 3,287 জন কম। মামুন রশিদ, অভি, স্টার নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামে নকশা বহির্ভূত ও অবৈধভাবে নির্মিত বহুতল ভবনের বিরুদ্ধে
অভিযান শুরু করেছে সিডিএ। সকাল থেকে নগরীর কল্পলোক আবাসিকে অভিযান শুরু করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। এ সময় বেশ কয়েকটি ভবনের অবৈধ অংশ গুড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি কয়েকজন ভবন মালিককে জরিমানা এবং একটি ভবন সিলগালা করা হয়েছে। সিডিএ বলছে, বারবার সতর্ক করার পরও অনেক ভবন মালিক বিল্ডিং কোড মানছেন না। এ বিষয়ে অভিযান অব্যাহত থাকবে। খাগড়াছড়িতে অকেজো দুটি সুইচ গেট, তাই নামছে না বৃষ্টির পানি, ডুবছে সড়ক, এতে ব্যাহত হচ্ছে কৃষিকাজও। এই চিত্র খাগড়াছড়ি রাঙামাটি সড়কের মহালছড়ি মাইশছড়ি এলাকার। বৃষ্টি হলেই দেখা দেয় এমন জলাবদ্ধতা, ব্যাহত হয় যোগাযোগ। এছাড়া সড়কের 24 মাইল সহ আরও বেশ কিছু জায়গাতেই একই চিত্র, বৃষ্টিতে জলাবদ্ধতা, যান চলাচল বিঘ্নিত হওয়ার পাশাপাশি ঘটছে দুর্ঘটনাও। এতে দুর্ভোগে সড়ক ব্যবহারকারীরা। রাস্তাগুলো যদি একটু উঁচা হয়, পাশে যদি ড্রেন হয়, তাহলে যাতায়াতের জন্য মনে হয় আমাদের সুবিধাটা ভালো হবে। সামান্য বৃষ্টি হলে মাইশের বাজার মানে পানি ডুবে যায়, ঘর বাড়ি ডুবে যায়। কিছু সুইচ গেটটা তুলে নেওয়ার জন্য সরকার কাছে বিনীত অনুরোধ করতেছে, জোর দাবি করতেছে। সড়কের পাশে দুটি স্লুইস গেট আছে, তবে সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরেই তা অচল। এতে বাধাগ্রস্ত হচ্ছে পানি নিষ্কাশন, আর তার প্রভাব পড়ছে সড়কে, সাথে ক্ষতিগ্রস্ত আবাদও। 320 হেক্টর জমিতে আমাদের এখানে আউশের আবাদের টার্গেট লক্ষ্যমাত্রা রয়েছে। তো সেখানে হঠাৎ জলাবদ্ধতা যখন সৃষ্টি হয়, তখন কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা আশা করছি এইটা যদি সংস্কার করা হয়, সেক্ষেত্রে আমাদের এখানকার কৃষক অর্থাৎ মহালছড়ির কৃষক অনেক বেশি উপকৃত হবে। সাম্প্রতিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি। দুইটা মিটিং হয়েছে, মিটিংয়ে এটার সকল অংশীজনের মাধ্যমে সাথে এটা আলোচনা হয়েছে এবং আলোচনা করে আমরা দুইটা কমিটি করে দিয়েছি। ওরা 3 কর্মদিবসের মধ্যে একটা প্রতিবেদন দেবে এবং প্রতিবেদনের প্রেক্ষিতে আমরা এটা অপসারণ কিংবা সংস্কার এটা আমরা করব। খাগড়াছড়ি রাঙামাটি 61 কিলোমিটার দীর্ঘ। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। দর্শক, এই ছিল আজকের স্টার চট্টগ্রাম। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।